আহ, আমি বলেছিলাম যে আজকে রোববার দিন সকালে অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের যে জেনারেল সেক্রেটারি সুশীল কুমার দাস মহাশয় আছেন। তো ওনার একটা সাদা ছোট্ট একটা ইন্টারভিউ নেব। তো উনি এখন অবধি এসে পৌঁছয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, যে আমার পেছনে আছে বাদারঘাট স্টেডিয়ামটা। আর এখানে অনেকগুলো কাজ চলছে এখনও। ব্যারিকেডের কাজ চলছে, তারপর রাস্তাঘাটের কাজ চলছে। এখানে অনেক দিন আগে যখন আমি কলেজে পড়তাম তখন এখানে প্রায়ই আসতাম। তো আজকে প্রায় 6-7 বছর পর এখানে এসেছি। তো আশা করুন উনি আসার পর আমি ওনার বক্তব্যটা নিচ্ছি। সম্পদ এটা সেই জন্যই আমরা প্রতিদিন স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য মাঠে আসি, আসন প্রাণায়াম করি সকালবেলার দিকে। আমাদের আজ ত্রিপুরা রাজ্যে আমরা শুরু করেছি প্রথম মালঞ্চ নিবাস থেকে। হিস্টোরিটা একটু জানুন আপনারাও। 1997 সনের 9 নভেম্বর লাফিং ক্লাব শুরু হয়েছিল। এর আগে শুরু হয়েছিল মুম্বাই নিবাসী ডক্টর মদন কাটারিয়ার হাত ধরে। মদন কাটারিয়া মুম্বাইয়ের পাবলিক পার্কে মাত্র 5 জন দিয়ে শুরু করেছিল। এই 5 জন থেকে দেখা গেল এখন 120টা দেশে ছড়িয়ে গেছে এই লাফিং ক্লাব। আমাদের এখানে বাইরের একজন কন্ট্রাক্টর এসেছিলেন উনি ব্যবসা করার জন্য। উনি এসে হাঁটতেন কিছু মনি ওয়ার্কারকে দেখে মালঞ্চ নিবাসে। উনি বললেন যে আপনারা এবার একটা লাফিং ক্লাব করুন। এটা শুরু হয়েছে মুম্বাইতে। তখন আমাদের এখান থেকে যারা মর্নিং ওয়াক করতো তারাও শুরু করলেন। প্রথমে মালঞ্চ নিবাস, এরপরে প্রগতি সেন্টার। এইভাবে যখন 10টা সেন্টার হলো তখন আমরা অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশন গড়ে তুলি। সেটা হলো 2005 সনের 19শে আগস্ট। সেই থেকে এখন পর্যন্ত 22টা সেন্টার আমাদের ত্রিপুরা রাজ্যে একযোগে কাজ করে চলছে। প্রতিদিন মাঠে একটা ব্যায়ামের সূচি অনুযায়ী আমাদের শরীরচর্চা হয়ে থাকে। ঈশ্বর আমাদের এই দেহ দিয়েছেন, এই দেহকে প্রতিদিন পরিচর্যা করে নিতে হবে। আমরা যখন ভাত খাই, ভাতগুলিকে যাতে হজম হয়
সেই জন্য এই পরিচর্যা করতে হয়। আর আমরা এভাবে সংঘবদ্ধ হয়ে করি কেন? করার উদ্দেশ্য হচ্ছে, দেখবেন মন্দিরে না গেলে আমাদের ধর্ম হয় না, মসজিদে না গেলে নামাজ হয় না, সেই জন্য একসাথে করতে হয়। স্কুলে না গেলে যেমন পড়াশোনা হয় না, তেমনি এই সংঘবদ্ধতার জন্য আমাদের দরকার। কারণ দেখা গেছে যে অনেক সময় বাড়িতে করতে গেলে এটা ক্লান্তিকর মনে হবে। কেউ একজন একটা ফোন আসলো, বন্ধ হয়ে যাবে। ফোন আসলো, ফোনে অ্যাটেন্ড করলো, বললো আজকে না, আজকে করবো না, আরেকদিন করবো, এইভাবে গাফিলতি হয়। সেই জন্য আমরা মাঠের মধ্যে আসি, একজন কমান্ড দেবেন, একজন কমান্ড দিলে অন্যরা করবেন, এইভাবে ঠিক মতন হয়ে যায়। এক ঘন্টার মধ্যে সবটা সুস্থভাবে করার জন্য আমরা করি এইভাবে। তো আমাদের এইটার জন্য কতগুলি জিনিস দরকার, কয়টা 5টা উপাদান মেনলি দরকার। কি কি? একটা হলো আমাদের এই যে শরীরচর্চা করা, সুষম আহার, ঘুম, পরিবেশ, জল, এগুলি, ওই উপাদানগুলি থাকলে আমাদের সুস্থ থাকতে পারবো, এর বাইরে আমাদের যেতে পারবো না। সুতরাং এগুলি যাতে সুন্দরভাবে হয়, সেই জন্য আমরা প্রতিদিন সকালবেলা মাঠে আসি। এইগুলি সমস্তগুলির সাথে তালমিল করে আমরা যাতে এই দেহটাকে সুস্থ রাখতে পারি। একজন যদি বাড়িতে ঘুমিয়ে থাকে, দেখবেন যে তার শরীর সুস্থ থাকবে না। আমরা দেখেছি, প্রমাণ দেখেছি, দেখা যায় যে যে শুয়ে আছে সে কিন্তু দিন দিন অসুস্থ হয়ে থাকে। আমাদের এখানে এমন প্রমাণ আছে, অসুস্থ হয়ে এসেছিল, ধীরে ধীরে এসে আমাদের কাছে বলে যে আজকের থেকে এই ট্যাবলেটটা ছেড়ে দিলাম। সুস্থ জীবনই আমাদের একমাত্র মাপকাঠি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুন আমি বলবো। সবাই সুস্থতা কামনা করে আমার কথা আমি শেষ করলাম। অন্যদের থেকেও আমরা শুনবো, অন্যরা কিছু বলবেন, অন্যদের থেকে কথা নেবে। শরৎদেব হেলথ অ্যান্ড লাভিং ক্লাব সেন্টার, এখানে সবে একটা হয়ে প্রতিদিন সকালবেলা ভোর 5টায় আমরা বাড়ি থেকে রওনা হয়ে এই দশরথদেব হেলথ অ্যান্ড লাভিং ক্লাবে আমরা আসি। সবে একটা হয়ে আমাদের শরীরচর্চা, প্রথম অবস্থায় যোগিং আসন হয়, তারপর যোগাসন প্রাণায়াম হয়। এটা নিত্যই আমরা করে থাকি। আমার পূর্ববর্তী বক্তা সবাই তো বললেন, আমি সংক্ষিপ্ত ভাষণ রাখব। দেখেন, এখানে এই যে স্বাস্থ্য সম্পদ, এটা তো শুনলেন। স্বাস্থ্য যদি না থাকে অর্থ অনর্থের মূল হয়ে যাব। আমাদের কোনো কাজেই মন বসত না। তার জন্যে আমরা প্রতিদিন সব একই সেন্টারে আসি, সবে একটা হয়ে আসলে প্রথম অবস্থায় জগিং করি। পরবর্তী মুহূর্তে আমরা এই যোগাসন প্রাণায়াম করি। এই প্রাণায়াম আমাদের একটা ওষুধের মতন। প্রত্যেকটা দেহের জন্য এক একটা প্রাণায়াম, যেমন আমার কপালভাতি, অনুলোম বিলোম, মুণ্ডকাসন, শবাসন, অনেক ইত্যাদি ইত্যাদি অনেক আসনে আমরা করে থাকি। এটা এক একটা আসনে এক একটা উপকার হয়। সেই উপকারতা মানে একদিনে হয় না, প্রতিদিন করার ফলেই আমাদের দেহটা সুস্থ থাকে। এই বৃদ্ধ অবস্থায় এই যোগাসন প্রায় একান্ত প্রয়োজন। প্রতিদিন এখানে আসলে পরে মুক্ত হাওয়া, আমরা যে অক্সিজেন, আমরা ছোটোবেলা পড়েছিলাম যে প্রাতঃ ভ্রমণম স্বাস্থ্যগ্রম। প্রাতঃকালে উঠলে পরে কী হয়, যে সূর্যের যখন আলো রশ্মি পৃথিবীতে আসে, তখন গাছগাছরা কী করে, গাছগাছরার অক্সিজেন ত্যাগ করে, জড়িবুটির থেকে অক্সিজেন যে ছাড়ে, সেই নিঃশ্বাসগুলা, সেই অক্সিজেনগুলো আমাদের দেহে প্রবেশ করে এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকার। সেই জন্য আবহাওয়াটা আমাদের খুবই দরকার। তাই আমরা প্রতিদিন প্রত্যুষে এখানে আসি এবং জগিং করি, যোগাসন প্রাণায়াম করি। আমাদের প্রত্যেকের স্বাস্থ্য এবং শারীরিক মানসিক অবস্থা ভালো থাকে। এবং সবাই এখানে প্রতিদিন আসবেন, সবাই এখানে জগিং যোগাসন প্রাণায়াম করবেন, নিজের দেহ এবং অপরের দেহ ঠিক রাখবেন। এই বলে আমার
ভাষণ বক্তৃতা শেষ করলাম। স্টেডিয়ামে আসি সবাই প্রাণায়াম করতে। আমার পূর্ববক্তা সুশীল কুমার দাস উনি অনেক কিছু বলল, তারপর বেনুবাবু উনিও কিছু বলল। এখানে আর আমার এত কিছু বলার নেই, কিন্তু আমি ওনারা যা বলছে আমি ঠিক একমত। তার সঙ্গে আমরা পরিবেশকেও চাই। পরিবেশ সম্বন্ধে কিন্তু কেউ কিছু ভাবছে না, যে প্রাণায়ামের সঙ্গে কিন্তু পরিবেশের খুব যোগ আছে। কিন্তু চারিদিকে তাকালে ভীষণ কষ্ট হয়। প্লাস্টিক, তারপর আমরা পুকুর বুঝিয়ে নানা রকম ব্যবসা বাণিজ্য করছি, এইগুলি কেউ লক্ষ্য করছে না। এই যে এতটা গরম কোনো দিন কেউ অনুভূতি হয়নি, কারোর হয়নি, কেন? এই প্রশ্ন কারো মনে নেই। সবাই শুধু ছুটছে, আরও চাই, আরও চাই, আরও চাই, এইরকম। তো এইটা আমাদের খুবই দরকার, কারণ প্রাণায়াম, জগিং সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশ জড়িত। আমরা গাছ নির্বিচারে, দরকার নেই তবু কেটে দিচ্ছি। রাস্তার ধারে গাছগুলো থাকলে ভালো, কিন্তু না, এগুলি আমাদের কাটতেই হবে। এইটা যেন আমরা সবাই এগিয়ে আসি, এইটা খুব জরুরি। কারণ এই যে বৃষ্টি নেই, জল আর কিছুদিন পরে তো আমরা জলও পাবো না। তা আমরা মানুষগুলো কি করব? কিন্তু সব মানুষের, এটা শুধু আমার তোমার এইরকম ব্যাপার না। এই সরকার কারোর ব্যাপার না, এটা আমাদের সবার দরকার। এই যে আমরা সকালে প্রাণায়াম করতে আসি, সেইটাও কিন্তু পরিবেশের দরকার। আমরা কি এটা কংক্রিটের ভিতরে করলে কি আমাদের এই প্রাণায়ামের কোনো লাভ হবে না। তাই আমি সবাই যাতে পরিবেশটাকে ভালো রাখি, প্লাস্টিক কম ব্যবহার করি, জল যতটুকু দরকার আমি জল ব্যবহার করি, গাছ লাগাতে পারি। তারপর তো আমাদের প্রাণায়াম। আমরা শিশুদের কি দেবে? একটা খেলার মাঠ নেই, ওরা যে খেলবে, ওরা কোথায় যাবে? আমার ভবিষ্যতের জন্য আমরা কি রাখছি? তাহলে আমরা তো কিছুই রাখছি না, কিছুই আমাদের নেই। কেন? আমাদের অন্য দেশগুলিকে দেখলে, তাকালে কি পরিষ্কার পরিচ্ছন্ন নদী নালার, আমাদের নদীগুলো দেখলে ভীষণ কষ্ট হয় যে এইগুলোর মধ্যে থার্মোকোল ভেসে যাচ্ছে, নোংরা ভেসে যাচ্ছে। কেন আমরা পারি না? আমরা তো পারি করতে। সবাই যদি পারে, আমরা কেন পারবো না? এইটাই আমার বার্তা। আর সবাই সকালে এসে প্রাণায়াম করুক, অনেক সুস্থ থাকা যায়। কেন? আমরা ডাক্তার নিজেই বলে যে আমাদের কাছে যাতে কম আসতে হয় সেই চেষ্টা করুন। ডাক্তার নিজেই বলে যে আমাদের থেকে একটু দূরে থাকবেন। তা আমরা কী করে থাকব? এই যে প্রাণায়াম, যোগিং, ভালো পরিবেশ, এইসব নিয়ে আমাদের জীবন চালাতে হবে। আর শিশুরাও যাতে এই সুস্থ একটা সামাজিক পরিবেশ পায়, এটাই আমার কাম্য, এটাই আমার বলার। নমস্কার। স্যার, আমি মোবাইল সিনেমা প্রোডাকশন থেকে বলছি। আপনাকে মাঠে পেয়ে গেছি। তো আপনি তো এখানকার অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাইফিং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। তো সেই উদ্দেশ্যে আপনাদের কাছে একটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে কি, আপনারা এই যোগাসন ছাড়া অন্য কোনো অ্যাক্টিভিটি আপনাদের আছে কি? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। আমরা শুধুমাত্র আমাদের নিজের স্বাস্থ্য পরিচর্যার জন্যই কাজ করি না। আমরা একটু আগে আমাদের একজন গুরুত্বপূর্ণ সদস্য বললেন, কৃষ্ণা চক্রবর্তী মহোদয়া বললেন যে আমরা পরিবেশ সুরক্ষার জন্য আজকে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা হচ্ছে। একমাত্র কারণ হচ্ছে পরিবেশের উষ্ণায়ন, গরম বাড়ছে। কেন এই অবস্থাটা হচ্ছে একটাই কারণ, আগে ছিল অনেক বৃক্ষ রাশি ছিল, এর মধ্যে মনীষা ভালো রাখত। কিন্তু বর্তমানে দেখা গেল গাছ যেভাবে নিধন হচ্ছে, গাছ নিধন হয়ে বাড়িঘর হচ্ছে, বিভিন্ন নদী নালাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, পুকুরগুলি বন্ধ হয়ে যাচ্ছে, জলের একটা অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। এখন এইগুলির থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষকে কাটলেই শুধু হবে না, আরও বৃক্ষকে লাগাতে হবে। বৃক্ষ যদি আমরা লাগাতে পারি, তাহলে কিন্তু এই কাভারেজটা হবে, গরমটা কমবে, উষ্ণায়নটা কমবে। চারিদিকে যে অবস্থা হয়েছে, জলও আমাদের থেকে এখন শিক্ষা দেবে। জল আমাদের ফুরিয়ে যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই প্রবলেমটা হচ্ছে। সুতরাং আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাইফিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেকটি সেন্টারে বৃক্ষরোপণ করি। এছাড়া আরও আমাদের কিছু কর্মসূচি আছে। আমরা অনেকেই প্রবীণ, কিন্তু আমরা চেষ্টা করি রাজ্যের
যাতে দুস্থ মানুষের, যাদের সহায় সম্বলহীন, তাদের রক্তের সেই জন্য আমরা রক্তদান শিবিরও করি মাঝে মধ্যে সকলগুলি সেন্টার মিলে, যাতে মুমূর্ষ রোগীরা এতে উপকৃত হতে পারে। এছাড়াও রয়েছে আমরা যে স্বাস্থ্য শিবির করি আমরা ত্রাণ শিবির। এই যে করোনার সময়টা গেল, আমরা কিন্তু 2-3টা ত্রাণ শিবির করেছি। এই ত্রাণ শিবিরের মাধ্যমে দুস্থ যারা আছে, দুর্বল অংশের মানুষ যারা আছে, তাদের হাতে কিছু যাতে খাওয়া তুলে দিতে পারি, সেই জন্য আমরা শিবির করেছি। শিবির করে ওনাদের হাতে হাত তুলে দিয়েছি। এছাড়াও আমরা বিভিন্ন কর্মসূচি আমাদের আছে, যাতে দরিদ্র মানুষের হাতে কিছু বস্ত্র দেওয়া যায়, মেধাবী ছাত্রদের কিছু লেখাপড়ার সামগ্রী তুলে দেওয়া যায়। এই সমস্ত কর্মসূচি কিন্তু আমাদের জারি আছে। সবসময় আমরা এগুলি করে থাকি এবং আগামী দিনে আমরা বদ্ধপরিকর মানুষের কল্যাণে আমরা কাজ করব। মানুষ যাতে সুস্থ থাকতে পারে, পাশাপাশি মানুষের উপকারে যাতে এই অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং ইনস্টিটিউশন কাজ করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। স্বাস্থ্য না শুধু, আমাদের সব দিক থেকে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং মানুষের কল্যাণমূলক কাজে আমরা সবসময় এগিয়ে যাব। আমাদের তাহলে আমাদের অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং মিশনের যে আমরা কর্মসূচি নিয়েছি, আমাদের সেই ভূমিকাটা তাহলে লাভ করবে। আমাদের আরও বেশি বেশি সেন্টার থেকে, আরও বেশি বেশি মানুষ থেকে আমরা সমাদর পাবো, সমাদৃত হবো, যদি আমরা এই কাজগুলো জারি রাখতে পারি। তো এই বার্তাই আমি রাখবো, সকলের সুস্থতা আঙ্গনে নিয়ে যাওয়া, সকলকে পৃথিবীর ভারসাম্য রক্ষা এবং অন্যান্য যেই কল্যাণমূলক কাজে লাফিং ক্লাব বদ্ধপরিকর। লাফিং ক্লাব এগিয়ে যাবে, এগিয়ে আছে। তো এই কথাগুলি বলবো, সবার সুস্থতা কামনা করব, সবাই দীর্ঘ জীবন কামনা করব। আমাদের সার্থকতা যাতে আসে লাফিং ক্লাবের মাধ্যমে আমরা সেই কর্মসূচি নেব।